জুলাই সনদ নিয়ে অনেক কথাবার্তা শুনলাম, অনেক কিছু শুনলাম, অনেক কিছু দেখলাম। আমরাও এক সময় স্বৈরাচার বিরোধী আন্দোলনে যথেষ্ট ভূমিকা রাখার সুযোগ আমাদের হয়েছিল। তখন ফেসবুক ছিল না, এই সমস্ত ইউটিউব ছিল না, যার জন্য এই ইতিহাসগুলি ধারণ করা হয় নাই। তবে জুলাই সনদটা কোনো কথামালা রাজনীতি নয়, অথবা কোনো শব্দ চয়ন অথবা শব্দের সমাহার নয়। এটি বাস্তব ধর্মিত একটি ব্যবস্থা, যেটি নিয়ে সেমিকলন দাড়ি কমা নিয়ে আমার বিরোধী দলের অনেক সংসদ সদস্য অনেক ধরনের কথাবার্তা বলেছেন। আর আমাদের এখান থেকে বলা হয়েছে জুলাই সনদের মধ্যে মানুষের স্বার্থ জড়িত, আকাঙ্ক্ষা জড়িত, রক্তের আখরে লেখা দাবি জড়িত। অতএব সেই দাবি পূরণ করতে হলে একটা পদ্ধতিগতভাবে এটির সমাধান করার দরকার। যেই কথাটি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আইনমন্ত্রী বলেছেন, অনেক সংসদ সদস্য বলেছেন, এটি এই জুলাই সনদকে বাস্তবায়নের জন্য পদ্ধতি নিয়ে আলোচনা করা দরকার। এই প্রসঙ্গে আরেকটি কথা আমি সংক্ষেপে বলতে চাই, যেহেতু সময় কম। পণ্ডিত জওহরলাল নেহেরু একটি কথা বলেছিলেন যে পাশ্চাত্য শাসন ব্যবস্থার সাথে আমাদের ভারতীয় শাসন ব্যবস্থার পার্থক্য হচ্ছে এই, ওদের শাসন ব্যবস্থা পদ্ধতি নির্ভর আর আমাদের শাসন ব্যবস্থা কান কথা নির্ভর। তো আমাদের বিরোধী দলের সদস্য যারা রয়েছেন, ওয়াকআউটের পূর্বে পরে কারণে অকারণে দেখি কান কথা বলেন, কান কথা বলার পরে ফিস করে বলার পরে কোনো সময় ওয়াকআউট করেন, কোনো সময় বোধে তর্ক করেন। এই প্রত্যেকটি কান কথা নির্ভর। কাজে বাস্তবতে আসুন, সমস্যার সমাধানের দিকে যাই, যাতে মানুষের আকাঙ্ক্ষার পরিপন্থী আমরা কোনো কাজ না করি, সেই জন্য লক্ষ্য রাখব। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী সেই জুলাই সনদ মানুষের কল্যাণের জন্য, দেশ গঠনের জন্য কতগুলি স্টেপ নিচ্ছেন, কতগুলি কদম নিচ্ছেন, কতগুলি পদক্ষেপ গ্রহণ করেছেন। এই পদক্ষেপগুলি কি আপনারা জানেন? সেইগুলি কি? ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খেলোয়াড়দের প্রণোদনা দেওয়া, চাকরির বয়সসীমা 32 বছর করা, তারপরে আপনার খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি, এবং সবচেয়ে বড় কথা শালীনতা ভদ্রতা বজায় রেখে রাজনীতির ইতিহাসে একটা গুণগত পরিবর্তন আনার জন্য প্রধানমন্ত্রী হওয়ার আগে নিশ্চিত হয়েছেন যে সংখ্যাগরিষ্ঠতার বদৌলতে উনি প্রধানমন্ত্রী হবেন। তারপরও বিপরীতমুখী রাজনৈতিক দলের সাথে উনি দেখা করেছেন বাড়ি থেকে। এটা সৌজন্যতাবোধ, এটা কার্টেসি। এবং আর একটি কথা ক্ষুদ্র মনে হতে পারে, যেমন একজন মাথার টুপি পরে গেল সিকিউরিটির, উনি তুলে দিলেন, এটা খুব ক্ষুদ্র মনে হতে পারে। ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে গেছেন, এটা অনেক আপাত দৃষ্টিতে ক্ষুদ্র মনে হতে পারে, কিন্তু এই কোনোটা ঘটনায় ক্ষুদ্র নয়। এগুলি কেবলমাত্র লৌকিকতা নয়, কেবলমাত্র লোক দেখানো নয়, এইগুলি মানুষের মনোজগতের পরিবর্তন করে, মনোজাগতিক পরিবর্তন করে মানুষ যাতে চলমান যে সমস্ত ধারা, যে সমস্ত সংস্কার রয়েছে, সেইগুলির পরিবর্তনে যাতে মানুষের হৃদয়ে নিশ্চিত ভালোবাসার মাধ্যমে পরিবর্তন হয়, তারই একটা অনুকরণ। আমি এই প্রসঙ্গে আরেকটি কথা বলতে চাই মাননীয় স্পিকার, সেটি হচ্ছে মাও সেতুংয়ের কথা আপনারা শুনেছেন। 1934 সনে মাও সেতুং একটা লং মার্চ করেছিলেন সে চীনে, এবং সেটা 1 বছর লেগেছিল শেষ করতে। 10,000 মাইলের মতো তারা লং মার্চ করেছিল 1 বছরের পর্যায়ক্রমে। এই মাও সেতুং লং মার্চ শুরু করার পূর্বে একটি বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যের মধ্যে একটা লাইন লিখেছিলেন, উনি বলেছিলেন 1000 মাইলের লং মার্চ তো শুরু হয় কেবলমাত্র একটি কদম ফেলে, অর্থাৎ একটা স্টেপ, একটা পদক্ষেপ গ্রহণ করে কিন্তু 1000 মাইলের লং মার্চ শুরু হয়। ঠিক প্রত্যেকটি বড় কাজের প্রত্যেকটা পদক্ষেপ আছে। এই পদক্ষেপগুলি প্রধানমন্ত্রী বারবার নিয়ে যাচ্ছেন, যেটিকে অবলম্বন করে আমরা বহুদূর পর্যন্ত যেতে পারবো। অতএব এইটাকে ছোট করে দেখার, তাচ্ছিল্য করে দেখার কোনো কারণ নেই। আর একটি কথা বলি, অনেকে আন্দোলনে যোগদান করেছেন, কখন করেছেন, কোন সময় করেছেন, কোন অবস্থায় করেছেন, কোত্থেকে করেছেন আমরা জানি। কিসের নিচ থেকে আসছেন সেটাও বলতে চাই না, সবাই জানে। কখন এসেছেন সেটাও জানি না। এই প্রসঙ্গে আমি শুধু ছোট্ট একটি গল্প বলে আপনাদের বোঝাতে চেষ্টা করব। মাননীয় স্পিকার, এক শিক্ষক ছাত্রকে বলছে এদিকে আয়তো, বলে জি স্যার। বলে ওই বাড়ি থেকে একটা দাও নিয়ে আন। বলে কেন? বলে আমি ডাব খাবো। দাওটা নিয়ে আয়, দাওটা কেটে ডাব খাবো। তখন বলে স্যার, এখন যদি ডাব কাটার জন্য ওই বাড়ি থেকে দাও নিয়ে আপনার দিকে আসি, মানুষ মনে করবে শিক্ষকের দিকে দাবিত হচ্ছে, দাও নিয়ে বেয়াদব করবে, সে বুঝতে পারবে না এই দাও আমি কেমনে আনি। তখন বলতেছে ঠিক আছে তুই আমি আনি। দাওটা শিক্ষক গিয়ে নিয়ে আসলো। আসার পরে বলে এখন গাছের উপর উঠে নারিকেল পেরে আমার ডাবটা খাওয়া। বলে স্যার, এত বেয়াদব আমি শিখেছি,
আপনি গাছের নিচে দাঁড়ায় থাকবেন আর মাথার উপরে আমি ডাউনি উঠবো, মানুষ করবো শিক্ষক দাঁড়ায় নিচে, ছাত্র উঠছে উপরে মাথার উপরে। এটা স্যার সম্ভব না, এটাও ঠিক না। বলে ঠিক আছে, এটাও মানলাম। এখন শিক্ষক দাওয়া আনছে, গাছের উপরে ডাবও কাটছে, পারছে। এইবার বলে কি ডাবরা কাইটা খা। এখন বলতেছে স্যার কয়বার বেয়াদবি করে, দুইবার দুইটা কথা রক্ষা করে নেয়, এইবার ডাবডা নেনে ছাত্র কাইটা ডাবডা খেয়ে ফেলছে। এখন ওই সম্মান দেখাইতে গিয়ে যখন খালেদা জিয়াকে বন্দি করে, তারেক রহমানকে বিদেশে প্রেরণ করা হয়, হাজার হাজার লোককে খুন করা হয়, ইলিয়াস আলী উদাও হয়ে যায়, চৌধুরী আলম উদাও হয়ে যায়, জাকির উদাও হয়ে যায়, সুমন উদাও হয়ে যায়, এই সমস্ত আন্দোলন সংগ্রামের সময় যখন হত্যাকাণ্ড সংগৃহীত হয়, সেই বাইদের কিন্তু তেমন একটা অঙ্গন আমরা দেখা পাই নাই। কাজে হাজারো রক্তের বিনিময়ে ধারাবাহিক আন্দোলনের 16-17 বছর যা চললো, তার একেবারে শেষ এসে ওই ডাব কাটার মতো সুযোগ বুঝে আপনারা এইখানে অংশগ্রহণ করেছেন। এইখানে অংশগ্রহণ করে এই আন্দোলনকে কুক্ষিগত করার জন্য প্রতিদিনই সংসদে মাননীয় স্পিকার করে একটা কথা বলে, সনদ নিয়ে কথা বলেন। সনদও বুঝি, ব্যাখ্যাও বুঝি, সংস্কারও বুঝি, সংশোধনও বুঝি, কিছু বুঝার কিন্তু বাকি নাই। অতএব মানুষকে বুঝতে দেন, সঠিক পথে আসেন, ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করার চেষ্টা করি। শৈবাল দিগিরে বলে উচ্চ করে শির, লিখে রেখো এক বিন্দু দিলেম শিশির। আরে শিশিরের পাতা থেকে এক ফুটা ফালায়া দিগিরে বলে মনে রাখিস বেটা, অথচ পুরা শৈবালের অস্তিত্ব নির্ভর করতেছে গোটা পানির উপরে। অথচ তারা ওই শিশির বিন্দুর মতো সর্বশেষ যোগদান করে এখন বিভিন্ন চিৎকার করছেন। এগুলি করার দরকার নেই, ভালোভাবে আছেন, সুন্দর করে আছেন মাননীয় স্পিকার। উভয়ে মিলে এসে দেশকে গড়ে তুলতে চাই, সেই সহযোগিতা আপনাদের কাছে কামনা করি। হঠাৎ করে ওয়ার্কআউট, হঠাৎ করে এদিক এদিক তাকানো, কান কথা, এগুলি বাদ দিয়ে মানুষের কল্যাণে আমরা সকলে কাজ করতে চাই। মাননীয় স্পিকার একটি কথা বলি কি, একটা প্রবাদ আছে যে দুটো জিনিস মানুষকে শেখানো যায় না, এর একটি হচ্ছে সিঙ্গিং ভয়েস, আর একটি হচ্ছে ম্যানার, গানের সুর আর বিনয়। এই দুটি মানুষকে শেখানো যায় না, এটা ধারাবাহিকভাবে চলে। জি, 4 মিনিট সময় বৃদ্ধি করেন দয়া করে। মাননীয় সদস্য আরো 4 মিনিট পেলেন, আপনি দয়া করে একটু বাড়ান। 4 মিনিটে হবে না মাননীয় স্পিকার। ফজলুল হক মিলন বুঝতে হবে, ফজলুল হক মিলন এটা না তা ঠিক আছে, আমরা উনি তো অনেক আগে থেকে চমৎকার বক্তব্য রাখেন, এই কারণে 4 মিনিট দেওয়া হলো। মাননীয় স্পিকার আর একটি কথা বলি, এই সংসদ অত্যন্ত পবিত্র সংসদ, অনেক রক্তের বিনিময়ে গঠিত এই সংসদ, এটার সৌন্দর্য, মাহাত্ম্য, এটার আভিজাত্য অনেক বেশি। আমরা এখানে অবশ্যই সব কিছু সমাধান করতে চাই। সেই প্রসঙ্গে তাজমহলের সৌন্দর্য দেখে ফার্সি কবি ওমর খৈয়াম বলেছিলেন, আগার ফিরদাউস বারোই জামিন হামিন আস্তত হামিন আস্তত হামিন আস্তত। পৃথিবীতে যদি কোথাও স্বর্গ থাকে তবে তা এখানে, তবে তা এখানে, তবে তা এখানে। আমিও বলি মানুষের কল্যাণের জন্য, জাতির গঠনের জন্য, মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য যদি সবচেয়ে সুন্দর জায়গা থাকে এই সংসদ, এই সংসদ, এই সংসদ। আমরা শত শহীদের রক্তের বিনিময়ে, আজকে আমাদের মা বোনের কান্নার বিনিময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মাননীয় স্পিকার কারারুদ্ধ হয়েছেন, নির্যাতন ভোগ করেছেন, আপসীর নেত্রী হয়েছেন, আজকে সবুজ চত্বরে চিরনিদ্রায় শায়িত। সেই নেত্রী আমাদের কাছে আশীর্বাদ রেখে গিয়েছেন। সেই নেত্রী এই দেশের জন্য, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, মানুষের কল্যাণের জন্য জীবন বিসর্জন দিয়েছেন। সবচেয়ে ধৈর্য ধারণ করে উনি সর্বশেষ বলেছেন ঐক্য এবং মানুষের কল্যাণের জন্য মিলেমিশে কাজ করার জন্য। অতএব এই সংসদকে আমরা যাতে কার্যকরী করি। মাননীয় স্পিকার, আপনার কথা আমি ভালো করে জানি। বিজয়ের যে পতাকা আমরা উড্ডীন করেছি সম্মিলিতভাবে পাহাড়ের চূড়ায়, বিজয়ের পতাকাটা পাহাড়ের চূড়ায় উঠে এটি অর্জিত হয় গিরিপথে, দুর্গম উপত্যকায়, উর্মি মুখর সাগর পাড়ি দিয়ে। অতএব এই সমস্ত প্রতিকূল অবস্থা এবং ত্যাগের বিনিময়ে উদ্ভাসিত হয়ে যে ঐক্য রচনা করেছি, যে ঐক্যের পিরামিড রচিত হয়েছে, কোনো ধরনের আক্রমণ, কোনো ধরনের সমালোচনা, কোনো ধরনের কান কথা, কোনো ধরনের সংকীর্ণ মানসিকতা নিয়ে তাতে কোনো বিষাক্ত তীর সেই ঐক্যের পিরামিডের মধ্যে আঘাত না করে, এই জন্য সকলের প্রতি আমি আহ্বান জানাবো। এইখানে যেমন বসে আছেন আমাদের সংসদ নেতা, উনি সংসদের অভিভাবক, ওইখানে বসে আছেন বিরোধী দলীয় নেতা, উনিও সংসদের অভিভাবক। সংখ্যাগরিষ্ঠতার সংখ্যালঘিষ্ঠতা নিয়ে আমরা কোনো বিচার করি নাই। এইখানে সংখ্যাগরিষ্ঠতা আছে, কিন্তু কর্তৃত্বের কোনো অহমিকা নাই।
স্বৈরতান্ত্রিক মানসিকতার কোনো লেশ নাই। আপনারও সংখ্যা লঘিষ্ঠতা আছেন, কিন্তু কর্তব্যকে অবহেলা করার মতো কোনো সুযোগ নাই। অতএব আসুন এই সুন্দর সমৃদ্ধির মাধ্যমে এই সংসদকে আমরা শান্ত করি, এই সংসদের মাধ্যমে মানুষের কল্যাণ করি। এইটাই আমার বক্তব্য। আমার বক্তব্য বেশি বাড়াতে চাই না। আমি আপনাদের কাছে আবারও অনুরোধ জানাবো, শত ত্যাগের বিনিময়ে উদ্ভাসিত এই সংসদের দিকে মানুষ চেয়ে আছে। অতএব হঠকারী কোনো সিদ্ধান্ত, আবার যাতে ফেসিবাদের কোনো পদধ্বনি শুনতে না পারি, কোনো ফাঁক পুকুর দিয়ে যাতে আবার স্বৈরাচারের গোপন দোসররা এইখানে প্রবেশ করতে না পারে, এই জন্য মহান দায়িত্ব এবং সততা নিষ্ঠা নিয়ে কাজ করতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে উদাহরণগুলি স্থাপন করেছেন, আসুন তার সারথি হই। উনি শুরু করেছেন, এই পথকে যদি না কেউ কল্যাণকামী পথে চূড়ান্ত পর্যায়ে নিতে হয়, তাহলে সকলের সহযোগিতা প্রয়োজন। বিরোধিতার খাতির বিরোধিতা করলে কোনো লাভ হবে না। অতএব মানুষের হাসাহাসির পাত্র যাতে না হয়, সেই জন্য আমরা এদের কাজ করতে হবে। আসুন, যে মহান প্ল্যান নিয়ে উনি এসেছেন, শোনেন, যিনি কাঁথা সেলাই করেন তাকে বলা হয় কারিগর, আর যিনি কাঁথায় নকশা করেন তাকে বলা হয় শিল্পী। উনি প্ল্যান নিয়ে এসেছেন, মানসিক জগতে উনি প্ল্যান করে বিদেশ থেকে এসেছেন। সেই প্ল্যানের অংশ আজকে প্রত্যেকটা পদক্ষেপ নিয়ে কারিগর হিসেবে উপস্থিত হতে চাচ্ছেন। অতএব শিল্পী এবং কারিগর যখন একত্রিত হয়, কল্যাণকামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কোনো ধরনের অসুবিধা হয়। বিরোধী চিফ হুইপ মহোদয় 2 মিনিট। আমার মনে হয় বিরোধী দলের চিফ হুইপও এগ্রি থাকবেন। সবাই বক্তব্য শুনছে, 2 মিনিট দেওয়া হলো। আর সর্বশেষ মাননীয় স্পিকার, এলাকার লোকজনকে আন্তরিক ধন্যবাদ জানায়, ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি আলাদা কোনো ক্ষেত্র যে উন্নয়নের কথা বলবো না, সামগ্রিক জনগণের কল্যাণের জন্য যে সমস্ত কাজ আমার এলাকায় করা দরকার, আমি বিনয়ের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে সকল দপ্তরের মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করব, আমি যখন যে কোনো কাজে যাব ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণের জন্য সহানুভূতিশীল দৃষ্টি আকর্ষণ করে আমাকে সহযোগিতা করবেন। আগামীতে পথ চলতে চাই, একতে সারথি হতে চাই। প্রধানমন্ত্রী বলেছেন, জনগণের সাথে থাকুন, জনগণের সাথে রাখুন। সেই কথা বলে আমরা পথ চলতে চাই। এই কথাটা কেন করতে মাননীয় স্পিকার? আর কোনো কারণ নাই। কারণ একটাই মাননীয় স্পিকার, সব করতে হবে জাতির কল্যাণে, মানুষের কল্যাণে, দেশের কল্যাণে। এর কারণ একটি, সেটি হচ্ছে সবার আগে বাংলাদেশ। ধন্যবাদ মাননীয় সদস্য। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।